সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলবো ফুটবলের ভবিষ্যৎ নিয়ে, নারী ফুটবলের বিশেষ করে। আগেই পরিচয় করিয়ে দিয়েছি, আমাদের সঙ্গে আছেন মাহফুজা আক্তার কিরণ, চেয়ারম্যান উইমেন্স উইং বাংলাদেশ ফুটবল ফেডারেশন, দীর্ঘদিন ধরে এই দায়িত্ব পালন করছেন। নারী ফুটবলের জাগরণ অনেক দিন ধরেই চলছে, কিন্তু সাফল্যে এবং বড় সাফল্য স্বপ্নের কথা কিন্তু আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি, কিংবা সাম্প্রতিক সময় আমরা খুঁজে পাচ্ছি। সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো যে ভবিষ্যৎটা আসলে কেমন, সেই জায়গায় কথা বলবো মাহফুজা আক্তার কিরণের সঙ্গে। আপনারাও চাইলে অংশ নিতে পারেন, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। মাহফুজা আক্তার কিরণ, প্রথমেই জানতে চাই, অভিনন্দন, বাংলাদেশ দল এশিয়ান কাপে চূড়ান্ত পর্বে গিয়েছে, তারপরে আপনাকে আমরা প্রথম পেলাম। বাংলাদেশ সাফ আন্ডার-20-তে খুব ভালো খেলছে, পরপর দুটো ম্যাচ জিতেছে, সেই জন্য অভিনন্দন। আজকে দুপুর 3টায় তৃতীয় ম্যাচ। এত সাফল্য আপনাকে কি আসলে চাপে ফেলে, চিন্তায় ফেলে যে সামনের দিনগুলো আমি এই মেয়েদের নিয়ে কিভাবে ট্রেনিং করব, কিভাবে তাদের এগিয়ে নিয়ে যাব, নাকি আসলে আপনাকে সত্যি আনন্দ দেয়? প্রথমে আপনার অনুভূতিটা জানতে চাই। আমার অবশ্যই আনন্দ দেয়, যখন যে কোনো সাকসেসই আপনার আনন্দ হবে, আমার জন্য অবশ্যই আনন্দের। আর আপনারা জানেন যে এই মহিলা ফুটবল নিয়ে আমি অনেক লম্বা সময় ধরে কাজ করে আসছি। তো স্বাভাবিক কারণেই তখন থেকে আমাদের একটা ভীষণ সেট করা ছিল, যে আমাদের লক্ষ্য ছিল আমরা এখানে যাব, এখানে যাব, এখানে যাব। যখন স্টেপ বাই স্টেপ আমরা সেগুলো গেইন করছি, স্বাভাবিক কারণেই আমার আনন্দ হবে। তার মানে আপনি এশিয়ান কাপের এই স্বপ্নটা যখন আপনারা শুরু করেছিলেন, তখন হয়তো অনেক দূরের পথ মনে হয়েছিল, কিন্তু আপনি ভেবেছিলেন কিনা যে এশিয়ান পর্যায়ে বাংলাদেশ খেলবে চূড়ান্ত পর্বে? এবারেই সেটা হবে, সেটাও কি ভেবেছিলেন? না না, এবারেই সেটা হবে এটা ভাবিনি। আমরা যেটা করেছি আপনি জানেন, আমরা প্রথমে আমি একটু পিছনে যেতে চাই। আমি আপনাদের স্টুডিওতে অনেকবার এসেছি এবং আমি বারবারই একই কথা বলেছি, যেটা সত্য সেটা হচ্ছে যে আমরা প্রথমে, আমাদের তো কোনো ওরকম ন্যাশনাল টিম ছিল না, কোনো প্লেয়ার ছিল না। মূলত এই ফুটবলটা শুরু করেছিলাম আমরা 2008 থেকে। 2008 থেকে 2011 পর্যন্ত এটা নর্মাল, কোনো কিছু ছিল না, চলছিল। এই ফুটবলের মেইন টার্নিং পয়েন্ট হচ্ছে 2012। 2012 থেকে আমরা, আপনাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি, যে ওই সময়টায় আমাদের কোনো স্পন্সর ছিল না, কোনো টাকা পয়সা ছিল না। 2012-তে একটা এনজিওর মাধ্যমে কিছু ফান্ড রেইজ করে আমরা ন্যাশন ওয়াইড ট্যালেন্ট হান্ট করে 210 জন প্লেয়ারকে বাছাই করি এবং তাদেরকে নিয়ে আমরা রাজশাহীতে একটা টুর্নামেন্ট করি। সেখান থেকে ফাইনালি আমরা 46 প্লেয়ারকে বাছাই করি। কারণ এটা করার কারণ হচ্ছে, আমি 2012-তে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের সাথে বসেছিলাম যে আমরা যেভাবে ফুটবলটা চাচ্ছে, এটা দিয়ে আলটিমেট কিছু হবে না, আমাদেরকে এই কাজগুলো করতে হবে। প্রেসিডেন্ট এবং আমি বসে ডিসাইড করেছিলাম যে আমাদেরকে ইয়ার লং ট্রেনিং করতে হবে এবং আমাদেরকে একটা ভালো কোচিং প্যানেল তৈরি করতে হবে, দেশি বিদেশি কম্বিনেশনে। তো সেটার জন্য যদি আমরা শুরু করি, দেন আমরা প্রথমে এইজ লেভেল মেয়েদেরকে সাকসেসফুল করব। যখন এইজ লেভেলগুলো হয়ে যাবে, তখন আস্তে আস্তে ওরা বড় হবে, কারণ ওদেরকে তো আমরা নিয়ে এসেছিলাম আন্ডার-12। ওরা যখন বড় হবে, এইজ লেভেলগুলো কাভার করবে, দেন ওরা একটা স্ট্রং ন্যাশনাল টিম তৈরি হবে, তখন ওরা সাব চ্যাম্পিয়ন হবে। সেই ধারাবাহিকতাই কিন্তু 2012-র পর থেকে কন্টিনিউয়াস চলতেছিল, কিন্তু আমাদের কিন্তু একটা টাকাও ছিল না। প্রেসিডেন্ট তখন বলেছিলেন যে কিরণ, শুরু করো, একটা কিছু হবে। কিন্তু একটা কিছু অনেক পরে হয়েছিল, সেটা হয়েছিল 2018 সালে। আপনাদের মাধ্যমে আমি ঢাকা ব্যাংককে ধন্যবাদ দিতে চাই, কারণ 2018 সালে আমরা ঢাকা ব্যাংককে পেয়েছিলাম আমাদের পাশে। তখন কিছুটা স্বস্তি আমাদের জীবনে আসছিল। তার আগ পর্যন্ত অনেক চড়াই, 5-6 বছরটা খুব স্ট্রাগলিং পিরিয়ড। খুব স্ট্রাগল। মানে কি, আপনাকে আমি বলি, একটু সিম্পল, মানুষের জানা দরকার, কারণ অনেকেই অনেক কিছু জানেন না। সেটা হচ্ছে, প্রতিদিন এই ক্যাম্পে মেয়েদেরকে খাওয়ার জন্য 30-35 হাজার টাকা মিনিমাম শুধু খাবারের জন্য দরকার হয়। এরপর ওদের স্পোর্টস গিয়ার্স, মেডিকেল, তারপরে ওরা আন্ডার-12 বাচ্চা, ওদের পড়াশোনা, 3-4টা প্রাইভেট টিউটর, ঠিক আছে। তারপরে ওরা যে মাঠে যাবে, বাস, এখন তো আমাদের বাস আছে, তখন তো ছিল না, বাস ভাড়া, তারপরে ওখান থেকে ফেরার পরে ওদের আইস বাথ করতে হয়, হ্যাঁ। তো এরকম অনেক খরচ আছে, দিন শেষে এগুলো যদি আপনি একসাথে করেন অনেক টাকা। তো এটা যখন বছরের পর বছর আপনাকে কভার করতে হয়, তখন সেটা সো টাফ। তো এটা এতটা 2018 আগ পর্যন্ত এটা কভার করেছি আমি এবং প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন, আমরা পার্সোনালি। তো এটা আসলেই সম্ভব না। না, ওইটা ফেরত পাওয়ার জন্য করি নাই, আমরা জানি ওইটা ফেরত পাবো না, ওইটা আমরা ডোনেটই করেছি, ঠিক আছে। আমরা একটু দর্শকের একটা ফোন নিয়ে ফিরতে চাই আপনার কাছে। দর্শক আছেন আমাদের সঙ্গে, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মাসুক। জি,
তো আমি যে প্রশ্নটা করতে চাইছি যে বাংলাদেশ তো অনেক অনেক বছর ধরে মহিলারা অনেক ভালো খেলতেছে, জি, তো তাদের আগে তাদের বেতনটা যদি বাড়ানো দেওয়া হয়, আচ্ছা তারপরে তাদের উন্নত মানের করে দেওয়া হয়, তাহলে তো বাংলাদেশ ভালো খেলবে। আচ্ছা, বেতন এবং সুযোগ সুবিধা বাড়ানোর আপনি পরামর্শ দিচ্ছেন, ধন্যবাদ আপনাকে আপনার পরামর্শের জন্য। আমরা নিশ্চয়ই কথা বলবো কিরণ আপার সাথে সেই বিষয়ে। তারপরে যেটা বললেন যে 2018-তে স্বস্তি আসলো, একটা বিপ্লব কি সাফ ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার পরে নাকি আগে? আপনি কোন জায়গাটায় বলবেন যে মেয়েদেরকে নিয়ে মানুষের পজিটিভ ভাবনা, মেয়েরা যে সাফল্য বাংলাদেশের ফুটবলে ছেলেদের চেয়েও বেশি আনতে পারে, সেই চিন্তাগুলো কখন আসলো প্রথম? এটা এটা অ্যাকচুয়ালি এইজ লেভেল থেকে ওরা যখন সাকসেস হচ্ছিল, প্রত্যেকটা এইজ লেভেল দেখবেন আমাদের মেয়েরা চ্যাম্পিয়ন, তখন থেকেই কিন্তু মানে দর্শকদের মনে একটা পজিটিভ ভাইব এসেছিল যে মেয়েদের ফুটবল এগুচ্ছে এবং ভালো করছে। দেন আমরা 2022-এ কিন্তু সাব চ্যাম্পিয়ন হই। 2022-এ সাব চ্যাম্পিয়ন হওয়ার আগে প্রেসিডেন্ট যেটা বলেছিলেন, আমরা তো ইয়ালং ট্রেনিং করেই যাচ্ছি, প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন তখন বলেছিলেন যে এইটা দিয়েও আমরা সাব চ্যাম্পিয়ন হতে পারবো না, আমাদেরকে কি করতে হবে, ওই লেভেল থেকে ট্রেনিং করাতে হবে। তখন আমরা জাপান, কোরিয়া, চায়না, সিঙ্গাপুর এই জায়গাগুলোতে ওদেরকে রেখে ট্রেনিং করিয়েছি এবং ওই টিমের সাথেও আমরা ওদেরকে খেলিয়েছি। দেন ওরা 2022-এ সাব চ্যাম্পিয়ন হয়, ব্যাক টু ব্যাক 2024-এ। তো এই যে কাজগুলো হয়েছে পিছন থেকে আমাদের এই সাকসেসের পিছনে আমাদের নন স্টপ এদের পিছনে কাজ করা, কন্টিনিউয়াস একটা ধারাবাহিকতা বজায় রাখা, এটাই মূল কারণ। সালাউদ্দিন তো চলে গিয়েছেন, নতুন কমিটি এসেছেন, তাদের মনোভাবটাও কি নারী ফুটবলে একই রকম নাকি একটু বেশি নাকি কম? না, আমি তাদের বলতে আমি প্রেসিডেন্ট তাবিদ আওয়ালের কথা বলবো। তাবিদ আওয়াল ফুটবলের ব্যাপারে সবসময়ই পজিটিভ। তো তাবিদ আওয়াল মেয়েদের ফুটবলের ব্যাপারে আরও পজিটিভ, সে সাপোর্ট করেন এবং আমি তাকে ধন্যবাদ জানাবো। এই যে আমাদের যে এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ড আমরা খেলতে গেলাম, তার আগে আমরা তো টাকার জন্য অনেক বেশি ফ্রেন্ডলি ম্যাচ আগে খেলতে পারিনি, তো তাবিদ আওয়াল সাহেব এসে অন্তত 2টা ফ্রেন্ডলি ম্যাচ অ্যারেঞ্জ করেছিলেন। বিশেষ করে আমরা যখন জর্ডান আর ইন্দোনেশিয়ার সাথে যে ট্রাইনেশনটা খেলেছি, সেটা আমাদের এই টুর্নামেন্টের জন্য বেশি পজিটিভ ছিল, কারণ আমরা সবসময় বলেছিলাম যে আমাদের স্ট্রং টিমের সাথে খেলতে হবে। স্ট্রং টিমের সাথে যখন টিম খেলবে তখন তারা বুঝতে পারবে তাদের ল্যাকিংস কোথায়, প্লেয়াররা যেরকম বুঝতে পারবে, কোচও বুঝতে পারবে এবং সেই জায়গাটা থেকে যখন কাজ করবে দেন ইমপ্রুভ করবে। তো আমাদের জর্ডান ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল। তো তাবিদ আওয়ালকে আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ দিতে চাই, তিনি আমাদেরকে অন্তত এই সময়ে তার এই পিরিয়ডের ভিতরে সে আমাদেরকে 2টা ফ্রেন্ডলি ম্যাচ অ্যারেঞ্জ করে দিয়েছেন, আমরা সেটা খেলতে পেরেছি। এশিয়ান কাপের জন্য তো আরও অনেক বড় প্ল্যানের হওয়া দরকার। অলরেডি অনেক জায়গায় আলোচনা হচ্ছে যে ভারত প্লেয়ারদেরকে এত টাকা উপহার দিয়েছে, এই প্ল্যান করেছে যে বিদেশে রেখে খেলবে, এতগুলো ম্যাচ খেলবে। আমাদের এই প্ল্যানটা আমরা কবে জানতে পারবো, কিংবা আমাদের প্ল্যান কি আসলে হচ্ছে? আমরা কয়েকটা মিটিং দেখেছি আপনাদের উইমেন্স কমিটির এবং মেয়েদের ফুটবল নিয়ে, আসলে প্ল্যানটা কি, কবে, কিভাবে জানতে পারবো জানতে চাই। তার আগে দর্শকের ফোনটাও নিয়ে একবারে উত্তরগুলো দিব। দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো। হ্যালো। জি, শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো। জি, শুনতে পাচ্ছি, আপনি বলেন। হ্যালো, আমি নীরব বলছি। জি, আমি নীরব। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি। বলছি, আমার ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। জি, আমি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে বলছি। জি জি, বলেন, আপনি আপনার প্রশ্নটি বলে ফেলেন। আমি এখানে যে কেরলা রয়েছে, এখানে আমি একটু কথা বলতে চাই। বাংলাদেশ অনেক অনেক ভালো খেলেছে। বাংলাদেশ যেমন 50 লেভেল তাদের সাথে খেলতে হবে। বাংলাদেশ শক্তি, বাংলাদেশের পাওয়ার পারবে, যে বাংলাদেশের খেলোয়াড় যে আমরা পারি ওদের সাথে লড়াই করতে, আমার আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। বাংলাদেশে ভবিষ্যতে কোন কোন দেশে নারীদেরকে নিয়ে খেলার পরিকল্পনা আছে কিরণ আপা নিশ্চয়ই বলবেন। আমরা যেটা বলছেন যে এশিয়ান কাপের প্ল্যানটা আমরা কবে জানতে পারবো, বাংলাদেশকে নিয়ে ওভারঅল এই মার্চ পর্যন্ত কি প্ল্যান? আমি আপনাকে বলি, আমার সাথে গত 3 দিন আগে প্রেসিডেন্ট তাবিদ আওয়ালের কথা হয়েছিল যে আমরা 2-1 দিনের ভিতরে আমি এবং প্রেসিডেন্ট 1-on-1 বসবো এবং আমরা প্ল্যান করে তারপরে পিটারের সাথে বসবো। পিটারের সাথে অলরেডি আমি গতকালকে একটা মিটিংও করেছি। আমরা আশা করতেছি আমরা 2-1 দিনের ভিতরে আমি আর প্রেসিডেন্ট তাবিদ আওয়াল বসবো এটার প্ল্যানিং নিয়ে, মিশন অস্ট্রেলিয়া নিয়ে। হ্যাঁ,
নিয়ে যে আমরা কি করব। অবশ্যই আমাদেরকে ওই লেভেল থেকে ট্রেনিং করাতে হবে এবং ওই লেভেল থেকে এর আগ পর্যন্ত, মার্চের আগ পর্যন্ত যত বেশি সম্ভব ম্যাচ খেলতে হবে। তার মানে এই প্ল্যানটা আপনারা চিন্তা করছেন, হয়তোবা কিছু কয়েকদিনের মধ্যে চূড়ান্ত হবে, তারপরে হয়তোবা আপনি সেটা স্পেসিফিক্যালি জানানো সম্ভব হবে সবাইকে। মেয়েদের পুরস্কারের কথা আমি বলছিলাম যে ইন্ডিয়া একটা বড় অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করেছে, আমরা তো সেটা এখনো করতে পারিনি। সরকার থেকে একটা পুরস্কার দেওয়া হয়েছে, আর এর আগে সাফের পুরস্কারটা ঘোষণা দিয়েও দেওয়া হয়নি। এটা নিয়েও নিশ্চয়ই আপনাকে অনেক প্রশ্ন শুনতে হয়, মানে একটু ব্যাখ্যাটা আমরা জানতে চাই দর্শকদের জন্য, যে এটা কি এর মধ্যেই দেয়া সম্ভব হবে কিনা। আপনাদের মাধ্যমে আমি একটা কথা বলতে পারি, সাব 2024 যেটা আমরা চ্যাম্পিয়ন হলাম, তখন প্রেসিডেন্ট ছিলেন তাবিদ আউয়াল সাহেব। তাবিদ আউয়াল সাহেব আমাদের এসকো মিটিংয়েই উনি অ্যানাউন্স করেছিলেন যে মেয়েদেরকে এই টাকাটা দেওয়া হবে। তো অ্যাকচুয়ালি আসলে টাকাটা তো ফুটবল ফেডারেশনে নাই, টাকাটা অ্যারেঞ্জ করবে তারপরে দিবে, হয়তো অ্যারেঞ্জ হয়নি, সেই যা কারণে দিতে দেরি হচ্ছে। অবশ্যই যে প্রেসিডেন্ট যখন তাবিদ আউয়াল সাহেব যখন অ্যানাউন্স করছেন অবশ্যই দিবেন, কিন্তু সেটা দিতে হয়তো একটু সময় লাগবে। অবশ্যই দিবেন, মানে সেটা দিবেনই। মেয়েদের ফুটবল নিয়ে আমরা যদি বলি যে মেয়েদের প্লেয়ারদের সংখ্যা কি আসলে বাড়ছে, কোয়ালিটি অফ প্লেয়ার, না হলে ন্যাশনাল টিমে যারা খেলেছেন তারাই সাফ আন্ডার 20 খেলছেন, এবং আপনার যে পিটার বাটলার কোচ তিনি এটা নিয়ে একটু বিরক্তি প্রকাশ করেছেন। 2 দিন পর সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে আসলে এটা তিনি চান না, কিংবা তিনি চাইতেন না, তিনি যদি দায়িত্বে থাকতেন এরকম প্ল্যানিং থাক। এটা আসলে কেন 8 জন ন্যাশনাল টিমের প্লেয়ার আন্ডার 20 সাফে খেলছে? আমি আপনাকে বলি, এটা আমাদের এই প্লেয়ারগুলো তো বয়স আছে সেই কারণে খেলছে, আর আমাদের যে প্লেয়ার নেই তা না। আপনারা দেখবেন যে নেপাল ম্যাচে কিন্তু সেকেন্ড হাফে আমাদের সব নতুন প্লেয়ারই নেমেছিল। হ্যাঁ, আমাদের স্কোয়াডে নতুন প্লেয়ার আছে। আমরা কনফার্ম চ্যাম্পিয়নশিপ ধরে রাখার জন্য আমরা দুটো কম্বিনেশন করেছি, মানে একটা সাফল্যের জন্য একটু। হ্যাঁ, আমরা যেহেতু এশিয়া কাপ ফাইনাল রাউন্ডে গিয়েছি, আমরা চাই এখানে আর কোনো নেগেটিভ কোনো জিনিস না আসুক, আমাদের যেন ধারাবাহিক সাফল্য, সাকসেসটা যেন অব্যাহত থাকে। এই জন্য আর আমার যেহেতু আপনাকে এটাও বুঝতে হবে যে আমার ন্যাশনাল টিমে কিন্তু আন্ডার 20 প্লেয়াররা খেলছে, সেখানেও আমার সিনিয়র জুনিয়রের কম্বিনেশন। তো সে কারণে আমরা আসলে ওখান থেকে কিছু, আমরা কিন্তু আমাদের সব কিন্তু সিনিয়র টিম না, আমাদের এই স্কোয়াডে 14 জন একদম ব্র্যান্ড নিউ প্লেয়ার আন্ডার 20-তে, 14 জন একদম নতুন প্লেয়ার, 8 জন হচ্ছে আমাদের ওইখান থেকে পুরনো। আমরা ওইটা কম্বিনেশন রেখেছি ওই কারণেই টিমটাকে অনেক বেশি স্ট্রং করার, কারণ আমরা নতুন প্লেয়াররা অবশ্যই ভালো, কিন্তু তাদের তো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার কোনো এক্সপিরিয়েন্স নেই, সেটা আপনারা মাঠে খেলা দেখলেই বুঝতে পারবেন। ওরা সুযোগ পাচ্ছে কিন্তু সেটাকে ফিনিশ করতে পারছে না ডিউ টু এক্সপিরিয়েন্স। মানে ব্যাখ্যাটা আমরা বুঝতে পারলাম, কিন্তু সিনিয়র প্লেয়ারদের বাদ দেওয়া নিয়ে বেশ কিছু নাটক হয়েছিল মেয়েদের ফুটবলে, সাবিনা সহ বেশ কয়েকজন সিনিয়র প্লেয়ার এখনও বাদ। সেই বিষয়টা নিয়ে আপনার অবস্থানটা আমরা একটু জানতে চাই, কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি নারী ফুটবলের ভবিষ্যৎ নিয়ে। আমাদের সঙ্গে আছেন মাহফুজ আক্তার কিরণ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন উইমেন্স উইং এর চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। আমরা বিরতির আগে প্রশ্ন ছিল আপনার কাছে যে সিনিয়র প্লেয়ারদের কি আসলে বাদ দেওয়ার চিন্তা, কি কারণে, যে সাবিনা সহ যারা বিদ্রোহ করেছিল তাদের কয়েকজন ফিরেছেন, কয়েকজনকে বাদ দেন, এটা কি কোচের সঙ্গে দ্বন্দ্ব, নাকি আসলে শুধুমাত্র পারফরমেন্স বিবেচনা করেই তাদেরকে আপাতত বাদ রাখা হয়েছে? আপনার কি মনে হয়, যেহেতু ডিসিশনটা কোচের, দল তিনিই নির্বাচন করেন, মানে আপনার কাছ থেকে মতামতটা জানতে চাই। আপনারা দেখেছেন যে প্রেস কনফারেন্সে পিটার কিন্তু সেভারাল টাইম বলেছে যে কারোর সাথে তার কোনো শত্রুতা নেই, কোনো কিছু নেই। ইভেন আমি কিন্তু পিটার এবং মেয়েদেরকে একসাথে বসিয়েছি, যে কারো কোনো কিছু বলার থাকলে বলো, আমার রুমে বসিয়ে আমি ওদের সাথে মিউচুয়াল করেছি। তখন কিন্তু বোথ সাইডই বলেছিল যে কারো কোনো কিছু নাই, কারোর প্রতি কোনো কমপ্লেইন নাই। আর পিটার কিন্তু প্রেস কনফারেন্সে বলেছে যে কারো প্রতি ওনার কোনো শত্রুতা নেই বা খারাপ চোখে উনি কাউকে দেখছেন না। উনি দুইটা জিনিস কনসিডার করবেন, এক হলো ডিসিপ্লিন আর এক হচ্ছে ফিটনেস। এই দুইটা যে কাভার করবে উনি তাকে ডাকবেন, এই দুইটা কাভার না করলে সে যেই হোক উনি ডাকবেন না। কিন্তু সেই ঘটনাটার জের ধরে রেখে ডাকছেন না এরকম আপনিও মনে করেন? আপনি তো দেখতেছেন যে 9 জন অলরেডি চলে এসছে, তাদেরকে তো বারবারই বলছে যে পারফরমেন্স এবং ফিটনেস, পারফরমেন্স এবং ডিসিপ্লিন, এটা যার যার কাভার করবে তাদেরকে উনি ডাকবেন। আমাদের সঙ্গে দর্শক আছেন, আমরা একটা ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে। বাকিরাও হয়তো বাকিরা যদি এটা কভার করলে বাকিরাও ফিরে আসবে ইনশাআল্লাহ। বাকিরাও ফিরে আসবেন আমরা আশা করি, তারা পারফরমেন্স দিয়ে ফিরে আসবেন। দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা একটা ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো। হ্যালো। জি হ্যালো। জি।
আমি কিরণ আপার কাছে একটু প্রশ্ন রাখতে চাই। আমি শফিকুল ইসলাম মানিক, ফুটবল কোচ। জি মানিক ভাই, সালাম, আপনি কেমন আছেন? জি ভালো আছি। কিরণ আপা, আপনাকে অভিনন্দন মেয়েদের সাফল্যের কারণে, মেয়েদের টিমকেও অভিনন্দন। আমি একটা জিনিস শুধু বলবো যে এই ধারাবাহিক পারফরমেন্সের যেটা চলে আসছে সেটার অবদান কিছুটা কোচ ছোটন, পল স্মলি, এদের নামগুলো যদি বলতেন তাহলে খুশি হতাম। তাদের প্রতিও কৃতজ্ঞতা জানানো উচিত বলে আমি মনে করি। আপনি যদি তাদেরকেও কৃতজ্ঞতা জানান তাদের অবদানের জন্য, তাহলে আমরা খুশি হব। জি ধন্যবাদ আপনাকে শফিকুল ইসলাম মানিক ভাই আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, ফুটবল কোচ। মানিক ভাই ছোটন ভাইয়ের কথা বলছেন, ছোটন ভাইয়ের অবদান অবশ্যই আছে, আমি জানি না যে আপনিও নিশ্চয়ই স্বীকার করেন। আমি আমার প্রেস ব্রিফে বলেছি, আমি যখন মেয়েরা এশিয়া কাপ ফাইনাল রাউন্ডে গেছে সেদিন যখন আমি প্রেস ব্রিফ করেছি সেখানে আমি ছোটন ভাইয়ের কথা সবার আগেই বলেছি। আচ্ছা, তার মানে আপনি ছোটন ভাইয়ের কথা স্বীকার করেন। আমরা একদমই শেষের দিকে একটু জানতে চাই যে এইভাবে ফুটবল ফেডারেশন নিজেরা মেয়েদেরকে নার্সিং করে কিংবা নার্চার করে আসলে কতদিন মেয়েদের ফুটবলটাকে এগিয়ে নিতে পারবে? কতদিন ক্লাবগুলো না যুক্ত হলে কিংবা কাঠামোগতভাবে ক্লাবগুলো না আসলে আসলে মেয়েদের ফুটবল এগিয়ে যাবে কিনা, কিংবা এই ধারাবাহিকতাটা আসলে ধরে রাখা সম্ভব কিনা লং টার্ম এইভাবে ফুটবল ফেডারেশন যে ধারাবাহিকতা বজায় রেখেছে সেটা ধরে রাখা টাফ, কারণ এটা অনেক এক্সপেন্সিভ। এটা এরকম বছরের পর বছর করা অনেক কঠিন কাজ। এখানে অবশ্যই ক্লাবগুলোকে এগিয়ে আসতে হবে। ক্লাবগুলো যতক্ষণ পর্যন্ত এগিয়ে না আসবে তখন পর্যন্ত স্ট্রং প্ল্যাটফর্ম তৈরি হবে না। আমরা তো লিগ করি, আমাদের লিগ প্রতি বছরই হয়, কিন্তু সেটা কোনো স্ট্রং লিগ না। আমরা যেহেতু আমাদের স্ট্রং ক্লাবগুলো আসে না, সেই কারণে আমাদেরকে সিঙ্গেল লিগ করতে হয়। তো স্বাভাবিক কারণে সেই লিগটা স্ট্রং হয় না, এবং যেহেতু ফাইন্যান্সিয়ালি দুর্বল ক্লাবগুলো আসে সেখানে মেয়েরাও ফাইন্যান্সিয়ালি ওই লেভেল থেকে বেনিফিটেড হয় না, তারা অনেক কম টাকা পায়। সেই জন্য আপনাদের মাধ্যমে আমি অনেকবার বলেছি, এবং আমাদের ক্লাব লাইসেন্সিং অলরেডি এবছরেরটা শুরু হয়ে গেছে। আমরা আশা করতেছি নভেম্বরে আমরা লিগ শুরু করব, সেটাকে সামনে রেখে আমরা ক্লাব লাইসেন্সিং শুরু করেছি। সব ক্লাবের কাছে অলরেডি চিঠি চলে যাবে, অলরেডি চলে গেছে। তো আমার আপনাদের মাধ্যমে অনুরোধ থাকবে প্রিমিয়ার লিগের যে ক্লাবগুলো, বড় ক্লাবগুলো, তারা যেন পার্টিসিপেট করে, এটা তো মানে তাদের মেয়েদের ফুটবলে এগিয়ে আসে। তাদের প্রফেশনাল ক্লাব স্ট্রাকচারের ক্রাইটেরিয়ার একটা অংশ যে মেয়েদের দল থাকতে হবে, জুনিয়র দল থাকতে হবে। মানে বিএফএফ এর পক্ষ থেকে কি সেই জায়গাটা এখন আসলে বাধ্যতামূলক করা উচিত কিনা, আপনার কি মনে হয়? আমি মনে করি বাধ্যতামূলক করা উচিত, কারণ আমরা তো ক্লাবদেরকে ফোর্স করতে পারি না নর্মালি। তো এই জায়গাটাতে যদি বাধ্যতামূলক করা হয়, যেমন এই যে লেভেলটা বাধ্যতামূলক করা হয়েছিল, তো সেরকম মেয়েদের ফুটবলটা বাধ্যতামূলক করলে আমার মনে হয় সেটা বেটার হবে, তখন তারা পার্টিসিপেট করবে। এবং এমনিতে ক্লাব কালচারটা বাংলাদেশে কেমন? আমাদের ক্লাব কালচারে তো মেয়েদের দল খেলছেই না। সাফ চ্যাম্পিয়নশিপ একটা হওয়ার কথা ক্লাব, সেখানে কি আসলে বাংলাদেশে মেয়েরা খেলবে, আপনার কি মনে হয়? মানে সেই জায়গাটায় আমাদের কোনো ক্লাবগুলোর আগ্রহ কি আপনি দেখেন? না না, খেলবে। সাপের ক্লাব চ্যাম্পিয়নশিপ যেটা, সেখানে আমাদের ক্লাব খেলবে। আমাদের যেটা লাস্ট চ্যাম্পিয়ন ক্লাব, ওরাই খেলবে। আচ্ছা, ওরা এগ্রি হয়েছে খেলার জন্য। এবং লিগটা এবার কি কোনো পরিবর্তন আসবে নভেম্বরে যে লিগ আপনি বলছিলেন? আমি ক্লাব লাইসেন্সিং শুরু করেছি, এখন তা ডিপেন্ড করবে এন্ট্রির উপরে। কারা কারা এন্ট্রি করছে তার উপর ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত কিছুই বলা যাবে না। আমি দেখব কারা পার্টিসিপেট করতে চাচ্ছে, ক্লাব লাইসেন্সিং কভার করার পরে দেন আমরা বলতে পারবো। আমাদের একদমই শেষের দিকে চলে এসেছি। দর্শকের দুটো প্রশ্ন ছিল, আমি উত্তরগুলো দেওয়ার সুযোগ পাইনি, যে মেয়েদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা আরও বাড়ানো যায় কিনা, সেটা আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা, এবং মেয়েদের দলের খেলা বিদেশের মাটিতে যে এশিয়ান কাপকে সামনে রেখে কোনো স্পেসিফিক কোনো একটা আপনারা কেউ দিতে পারেন কিনা, যে কোথায় বাংলাদেশ কবে খেলতে পারে? তুরস্কের সাথে একটা খেলার কথা আমরা শুনেছিলাম, উপদেষ্টা গিয়েছিলেন, তখন বলেছিলেন। আমি আমার দিক থেকে যেটা টার্গেট আছে, আমি সেটা প্রেসিডেন্টের সাথে আমার কাল পরশুর ভিতরেই মিটিং হবে, আমি তখন তাকেও বলবো। অলরেডি তাকে আমি প্রাইমারিভাবে বলেওছি, সেটা হচ্ছে যে জাপান, কোরিয়া, চায়না আমার প্রায়োরিটি এটা। আমি এটা প্রায়োরিটি সেট করেছি। এখানটায় যদি আমরা ট্রেনিং করতে পারি, এখানটায় যদি আমরা ওদের সাথে খেলতে পারি, কারণ ওরাও খেলবে এশিয়া কাপ ফাইনাল রাউন্ড এবং ওরা ওয়ার্ল্ড কাপ খেলে অলওয়েজ, তো দেন আমি মনে করি যে আমরা একটা বেটার পজিশনে যাব। কারণ আমাদের তো কেবল রেজাল্ট হলো এক্ষুনি তো টিম ঠিক করা সম্ভব না, সময় লাগবে। আমরা বললেই তো কেউ খেলতে রাজি হবে না, তাদেরও সময় থাকতে হবে, ইন্টারন্যাশনাল শিডিউল সব কিছু মিলিয়ে। বাট এটা আমার মাথায় আছে। এখন প্রেসিডেন্টের সাথে যখন বসবো, প্রেসিডেন্টেরও নিশ্চয়ই কিছু প্ল্যানিং থাকবে, দুইটা কম্বিনেশন করে দেন কোচের সাথে ডিসকাস করব, তো তারও কিছু সাজেশন থাকবে যে কোনটা হবে কোনটা হবে না। আমি গতকালকে কোচের সাথে একটু বসেছিলাম, তো সেখান থেকে আমি যে দেশগুলোর কথা বললাম এটার ব্যাপারে কোচের সাপোর্ট আছে, সাথে সাথে কোচ আরও জিনিস অ্যাড করেছিল, যে
দুবাই, সৌদি আরবিয়া, এই দুইটা দেশকেও অ্যাড করতে বলছে। এই দুইটা দেশকে অ্যাড করে, এই দুইটা দেশে এসে প্র্যাকটিস ম্যাচ না, এই দুইটা দেশে এসে ট্রেনিং করতে ট্রেনিং চাচ্ছে, ট্রেনিং করতে চাচ্ছে। ঠিক আছে, শেষ প্রশ্ন, প্লেয়ারদের বেতন, বোনাস, ভাতা এগুলো বাড়ানোর সুযোগ আছে কিনা কিংবা চিন্তা করছেন কিনা আপনারা? তারা যেটা পায় সেটা হয়তো বা সীমিত। অবশ্যই আমাদের চিন্তা ভাবনা আছে, বাট আপনারা তো জানেন যে আমাদের ফাইন্যান্সিয়াল বাস্তবতা। স্ট্রেংথ কোন, বাস্তবতা। তারপরেও আমাদের এখনো পর্যন্ত এই এশিয়া কাপ ফাইনাল রাউন্ডে যাওয়ার পরে তো আমাদের কোনো স্কো মিটিং হয়নি। জি। নেক্সট স্কো মিটিংয়ে আমি আমার পক্ষ থেকে ওইটা উপস্থাপন করব, জি। মেয়েদের ফ্যাসিলিটিস বাড়ানোর জন্য। দেন এসকো যেটা ডিসাইড করে। ধন্যবাদ আপনাকে মাহফুজ আক্তার কিরণ আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। বাংলাদেশের ফুটবলে এবং ক্রীড়াঙ্গনে আসার নাম কিন্তু নারী ফুটবল। তারাই আমাদেরকে বারবার সাফল্য এনে দিচ্ছে, ভবিষ্যতেও এনে দিবে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি।